শেষ ভালো যার সব ভালো তার। রাজনীতিতে আসলে শেষ বলে কি কিছু আছে? সেই প্রশ্ন না হয় আমরা তোলাই রাখি, কিন্তু তারপরেও নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই সনদ সহ এখন যে কথাটা খুব বেশি বেশি শোনা যাচ্ছে, সেই কথাটা খুব সম্ভবত সেফ এক্সিট। তবে এখনই কেন সেফ এক্সিট, সেই প্রশ্ন নিয়ে আজকে আমরা শুরু করছি মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিশাদ হাসান, দেখছি নিউজ 24 এবং আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন রাশেদ প্রধান মুখপাত্র ও সহসভাপতি জাকপা। এছাড়া আমাদের সঙ্গে আছেন আজুল বাড়ি হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা যে প্রশ্নটা নিয়ে আজকে আমাদের শো শুরু করছি সেটি হলো এখনই কেন সেফ এক্সিট। আমি একটু আজুল বাড়ি হেলাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গ কেন তুললেন এনসিপি নেতারা, আপনি কি মনে করেন? আমি এর তিনটা অনুমান করতে পারি। আমার তিনটা অনুমানের প্রথম অনুমানটা হলো যে এনসিপির নেতৃবৃন্দ রাজনীতিতে তাদের বক্তব্য বা বাগাড়ম্বরপূর্ণ কথা এই জারি রাখবার জন্য এবং আপনার রাজনীতি ময়দানে আলোচনায় থাকবার জন্য এই ধরনের বক্তব্য, এটাকে ডেমাগগ টাইপের বক্তব্য বলে দিল যে রাজনীতির আলোচনায় যেন তারা থাকে। সে কথাটা কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক, কতটুকু রেলিভেন্ট, কতটুকু ইররেলিভেন্ট, এটা না, তার বক্তব্যটা যদি সেন্সেশন তৈরি করতে পারে তাহলে মাঠে তিনি থাকলেন, তার ব্যক্তিত্ব হিসেবে জারি থাকলো, সে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে। তার কথা নিয়ে আমরা টক শো করছি, তার কথা নিয়ে আমরা রাউন্ড টেবিল বৈঠকে যাচ্ছি, মানে তিনি একজন একটা আপনার প্রাইম সাবজেক্ট হয়ে যাচ্ছে, এই একটা অনুমান। এই প্রাইম সাবজেক্ট আসলে লাভটা না বলি, এটা যে রাজনীতি মানে কি, মাঠে ময়দানে টেলিভিশনে পত্র পত্রিকায় আমার কথা জারি থাকবে, আমার কথা নিয়ে বিশ্লেষণ সংশ্লেষণ হবে। সেকেন্ড আমার অনুমান, আমি তো একটা অনুমান বললাম, সেকেন্ড অনুমান হলো যে হয়তোবা আমাদের যে উপদেষ্টারা আছে তারা কোনো অনিয়ম বা দুর্নীতির সাথে হয়তোবা জড়িত, এই জন্য তারা এক্সিট চাচ্ছে, তারা সেফ এক্সিট তো হতেই হবে। এক্সিট শব্দটা না ব্যবহার করে মানে আপনার নির্বাচনটা দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই কনভেনশন। কিন্তু এখানে শব্দ ব্যবহার করছে এক্সিট, মানে বের হয়ে যাওয়া। আবার সেফ, তার মানে তিনি আনসেফ আছে, অর্থাৎ হয় দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত। এটা আমার দ্বিতীয় অনুমান। তৃতীয় অনুমান হলো এই যে এনসিপির নেতারা যে বলছে যে তারা সেফ এক্সিট চাচ্ছে, তার মানে এনসিপির নেতারা কিছু দাবি করেছিল, তাদের কাছে কিছু হয়তো বা দাবি করেছিল, সেই দাবি হয়তো এই উপদেশটা পূরণ করেনি। এখন থ্রেটটা একটা দিতে হবে, যেহেতু তুমি আমার কথা শোনোনি, তাহলে আপনাদের সেফ এক্সিট হবে না, মৃত্যু ছাড়া, এরকম কথা বলছো না। এই কোন কথাটি শুনিনি তার একটা অনুমান করা যেতে পারে যে আমরা দেখেছি যে আমাদের যে নির্বাচনের যে অপরিহার্যতা বাংলাদেশের, যেটা আমরা সরকার গঠনের একদিন আগের থেকেই বলছি বিএনপি, সেই নির্বাচনের অপরিহার্যতা যখন সরকার বুঝতে পারলো, যখন নির্বাচনের একটা মানে টাইম লাইন ঘোষণা করলো, তখন এই এনসিপি নেতারা চিন্তা করেছিল যে যত সময় পাবে তাদের দলটা গুছিয়ে নিতে পারবে, যত সময় পাবে তারা শক্তি সঞ্চয় করতে পারবে এবং প্রচলিত যে রাজনৈতিক ধারা আছে তার বিরুদ্ধে একটা আপনার বিষোদ্গার করতে তারা করেই চলেছে। এইসব অনুমান থেকে আমার মনে হচ্ছে যে যেহেতু সরকার এখন নির্বাচনে গেছে, অতএব সরকারকে থ্রেট দিতে হবে। ধন্যবাদ। আমরা একটু রাশেদ প্রধান আপনার কাছ থেকে শুনি, এই আপনি কি মনে করেন মাঠে থাকা বা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত বা দাবি পূরণ না হয় এসব কারণে এনসিপি নেতারা এরকম বক্তব্য দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটার সঠিক উত্তরটা তিনি দিতে পারবেন যিনি বলেছেন। তবে এখানে যে বাক্য চয়নগুলো করা, শব্দ চয়ন যেগুলো করা হয়েছে, সেফ এক্সিট এবং পরবর্তী শব্দটা আরো ভয়ঙ্কর, মৃত্যু ব্যতীত। তো সেফ এক্সিট কার প্রয়োজন? গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রয়োজন, যারা এখনো লুকিয়ে দেশে রয়েছে। সেফ এক্সিট তাদের প্রয়োজন। অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের লিস্ট আমার তো ধারণা সর্বপ্রথম এনসিপির নেতারাই দেখেছিল। ইউনূস সাহেব বিদেশ থেকে এসে যখন বলল ছাত্ররা আমাকে চেয়েছে আমি এসেছি,
জনগণ না চাইলে, ছাত্ররা না চাইলে চলে যাব। তার মানে এনসিপি কিন্তু সিলেক্ট করেছিল মূলত বর্তমানের এনসিপি, তখন তো আর এনসিপি ছিল না, এই ছাত্ররা নির্ধারিত করেছিল কারা উপদেষ্টা মূলত হবে। আমরা সমর্থন দিয়েছি রাজনৈতিক দলগুলো। এখন তাদের উপরে নাখোশের কারণটা কি হতে পারে, যেটা হেলাল ভাই বলছিলেন খুব চমৎকার করে। আমার কাছে মনে হয় উপদেষ্টাদের থেকে এনসিপির নেতৃবৃন্দর যেই চাওয়া পাওয়া ছিল সেটা ব্যাটে বলে মিলছে না। এখন সেটার পিছনে দুর্নীতি আছে নাকি অনিয়ম আছে নাকি রাজনৈতিক দল গঠন করা, যেটাই হোক এটা তারা ভালো বলতে পারবে, এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক না। তবে আমি যেটা বলতে পারি, একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে যিনি এই মন্তব্য করেছেন, ওই ছাত্রনেতারা বর্তমানে জাতীয় রাজনীতিবিদ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জাতীয় রাজনীতিবিদদের শব্দ চয়নের পূর্বে একবার চিন্তা করা উচিত, আমি কি বলছি, কাকে নিয়ে বলছি, মেসেজটা কোথায় ল্যান্ড করছে। তো এই ধরনের শব্দ চয়ন জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে, যখন আমাদের এখনো ঐক্যমত কমিশনের সাথে আলোচনা চলছে এবং প্রপারলি এক্সিকিউশনটা হয় নাই, স্বাক্ষর হয় নাই, এরকম সময় এই ধরনের শব্দ চয়ন জাতিকে আরো দ্বিধা বিভক্ত করবে বলে আমি মনে করি, এবং এই ধরনের শব্দ চয়ন এই বিষয়ে আসবো, বিরত থাকা উচিত। আমরা একটু ইমতিয়াজ আহমেদ আপনার কাছে আসি, যে এই যে শব্দ চয়নের কথা বললেন এবং মাঠে থাকা অনিয়ম, দাবি পূরণ, এরকম নানাবিধ প্রশ্ন উঠছে এনসিপি নেতাদের এই সেফ এক্সিট এই কথাটা ব্যবহার করার কারণে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমার কাছে মনে হয় এটা দুটো দিকই আছে, মানে এটা যেমন একটা আশঙ্কার জায়গা আর একটা হয়তো অশনি সংকেত। মানে আশঙ্কার জায়গাটা এমন, আমরা সাধারণ মানুষজনও যখন অবজার্ভ করছিলাম এই মানে অন্তর্বর্তীকালীন সরকারকে, তো আমাদের কাছে তখন এর একটা নমুনা ছিল, মানে 111-এর গভর্নমেন্ট, যেটা তার মেয়াদও ছিল প্রায় 2 বছর। তো এই সরকারের সাথে তার কিছুটা সাদৃশ্যতা আছে। তো জনমনে এরকম প্রত্যাশা ছিল যে এরা 2-3 বছর বা একটা অনির্দিষ্ট কালের জন্য থাকবে, কতদিন থাকবে সেটা জানা যায়নি। এবং তারাও শুরুতে যে কর্মোদ্যম, কর্মস্পৃহা দেখিয়েছে, যে অনেকগুলো সংস্কার কমিশন করেছে, এবং মানুষজনের কাছে বিষয়টা এমন ছিল যে এই সংস্কারগুলো বাস্তবায়ন পর্যন্ত তারা করে যাবে, অথবা বাস্তবায়নের শুরুটা তারা করে যাবে। কিন্তু সময় গড়িয়েছে, 1 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, দৃশ্য তো তেমন কিছুই হয়নি। মানে সংস্কারের জায়গা থেকে এবং মোটা দাগে যে বড় বড় পরিবর্তনগুলো হওয়া দরকার ছিল বা প্রত্যাশিত ছিল সেটা হয়নি। কিন্তু অন্যদিকে হলো, নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই মনে হচ্ছে যেন আবার ওনাদের মধ্যে একটা তড়িঘড়ি, ওনাদের কাজের মধ্যে যেন অনীহা, এবং সেরকম আগের মতো মানে পেছন থেকে তারা যেই ফুয়েলটা ছিল মনে হচ্ছে যেন সেটাও আর থাকছে না। তো যার ফলে এটা আছে। আর যেটা আমার সাথে আলোচকগণ যেটা বললেন যে এটা একটা হুমকি ধমকি বা এ ধরনের কিছু কিনা, এটা হতে পারে, মানে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বাট অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা যেহেতু তরুণ রাজনৈতিক দল, এখনো নিবন্ধিত হয়নি, রাজনীতি তাদের এখনো নিজেদের মাঠে ময়দানে সেই মজবুত ভিত গড়ে ওঠেনি, অতএব তাদের শব্দচয়ন এটা অবশ্যই যেন মানে রেসপন্সিবল বিহেভিয়ারের মধ্যে আসে। তো এটা যেন হুমকির পর্যায়ে না যায়, এটা একটা মানে অসুবিধাজনক। জি, ধন্যবাদ। আইজুল বারী হেলাল, আপনার কাছে আসতে চাই। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে যখন একটি রাজনৈতিক দল প্রশ্ন তুলে, ধরে নিচ্ছি নিবন্ধন হওয়া বা না হওয়া একটি রাজনৈতিক দল, যদিও তার নিবন্ধন পেয়ে গিয়েছে, তারা যখন প্রশ্ন তোলে, পরবর্তীতে বা সামনে যেহেতু নির্বাচন, তাহলে কি আরো দল রাজনৈতিক এরকম প্রশ্ন তুলতে পারে এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে, বা পাশাপাশি কি বড় কোনো রাজনৈতিক সংকট তৈরি হতে পারে কিনা? সেফ এক্সিট এইটা তো একটা শব্দ দিয়ে আপনি রাজনীতির মাঠে টিকে থাকবেন, কিন্তু সংকট তৈরি হতে পারে কিনা, সংকট তো আমি দেখি তৈরি হয়েই আছে। যে সমস্ত দল এই যে জুলাই সনদে আমরা কিন্তু সবাই ঐক্যমত হলাম, তাই না? এটা বাস্তবায়নের পদ্ধতি নিয়েও কিন্তু ঐক্যমত হলাম। এখন সমস্যা দেখি আমি যে এই বাস্তবায়নের জন্য যে আস্থা এবং বিশ্বাসের অভাব ছিল আমাদের মধ্যে, সেই অভাবকে দূর করবার জন্য গণভোটকে ইন্ট্রোডিউস করা হলো। তা নাহলে তো গণভোটের ইন্ট্রোডিউস করার কোনো প্রয়োজন ছিল না। গণভোট ইন্ট্রোডিউস করে আমি আজকে দেখলাম বিশেষজ্ঞরা বলছে এটা দরকার ছিল না, কারণ আস্থা এবং বিশ্বাস যদি আপনার নাই থাকে, এবং তাহলে তো আপনার যেই গণভোটের মাধ্যমেও যেটা হবে সেটাও তো বাস্তবায়ন বা পদ্ধতি বাস্তবায়ন আপনার তড়িঘড়ি হতেই পারে।
আর গণভোটটা যেখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে গণভোটে আমাদের জুলাই সনদের কি আছে, কিছু পটভূমি আছে যে কেন আমরা গণ অভ্যুত্থানটা করলাম, কিসের স্বার্থে, কেন হাসিনাকে বিদায় দিলাম, এবং আগামীতে বাংলাদেশটা আমরা কিভাবে দেখতে চাই, এই নিয়ে 84টা প্রশ্ন আসে, তাই না? তার মধ্যে আবার কিছু ডিসেনশনও আছে, কিছু কিছু দল, এইসব নিয়ে কথা হয়েছে, অনেক কিছু কথা হয়েছে। কিন্তু আমার বক্তব্য, এই গণভোট অনুষ্ঠানের সময় আল্লাহ না করে যদি হেরে যায়, জুলাই সনদ মানা হবে কি হবে না, বাস্তবায়ন হবে কি, আমি জানি যে আমাদের ধারণা জিতবেই সমস্ত রাজনৈতিক দল, কিন্তু সমস্ত রাজনৈতিক দল কি সমগ্র জনগণের প্রতিনিধিত্ব করে, এটা একটা প্রশ্ন, বিরাট প্রশ্ন। আর জুলাই সনদের বিপক্ষে যদি 10% ভোট পড়ে, তাহলে আমরা বুঝতে বাকি থাকবে না যে বাংলাদেশের অন্তত এত % মানুষ যে জুলাই অভ্যুত্থানকে মেনে নেয়নি, তারা চায়নি শেখ হাসিনা চলে যাক। তার মানে আমাদের আবু সাইদের রক্ত, ওয়াসিমের রক্ত, আমাদের মুগ্ধর রক্ত দেয়া আসলে ভুল ছিল। একটা আনুমানিক সিদ্ধান্ত হয়েছে। তারপরেও রাজনৈতিক দলগুলো যেভাবে মানে চাপিয়ে দিয়েছে, বিএনপি দেখেন 3-4টা অপশন দিয়েছিল আপনার এই জুলাই সনদ বাস্তবায়নের পথ দেখিয়েছে, 3-4টা অপশন দিয়েছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো নাছর বান্দা তখন মানে জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক, শেষ পর্যন্ত গণভোটের কথা হবে। ঠিক আছে, গণভোটের মাধ্যমে যদি কেউ জনগণের অভিপ্রায় গণভোটের মাধ্যমে প্রকাশিত হয়, তাহলে সবাই মানতে বাধ্য হবে, আস্থার বিশ্বাসের সমস্যা হবে না। এখন সেই গণভোটের দিনক্ষণ নিয়ে সমস্যা বাদিয়েছে। আমরা এই প্রসঙ্গে আসবো। আমরা একটু রাশেদ প্রধান আপনার কাছ থেকে জেনে নেই যে আসলে এই যে সেফ এক্সিট নিয়ে যে ধরনের প্রশ্ন তোলা হচ্ছে, সামনে তো আরো অনেকগুলো ধাপ আছে, নির্বাচনের তফসিল ঘোষণা আছে বা নির্বাচন আছে, সবচেয়ে বড় একটা বিষয়, সেটি নিয়েও কি আসলে পরবর্তীতে এই ধরনের সেফ এক্সিট বিষয়ক অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলতে পারে বা বড় কোনো রাজনৈতিক সংকট হতে পারে কিনা? না, আমি মনে করি সেফ এক্সিট বিষয়টা নিয়ে চিন্তিত হওয়ার বা সংকট সৃষ্টি করার কোনো সুযোগ কারো আছে বলে আমি মনে করি না। যেটা আমার প্রশ্নটা হচ্ছে, আজকে যখন এনসিপি এরকম একটি প্রশ্ন তুলছে, দুদিন পরে অন্য কোনো রাজনৈতিক দল, তারা হয়তো আরো পরিণত, আরো বড়, তারা আবার এই ধরনের প্রশ্ন তোলার সুযোগটা আসলে এনসিপি তৈরি করে দিল কিনা? না, আমি ওটাই বলছিলাম। আমি কিন্তু আমার আগের বক্তব্যে বলেছিলাম যে টোনটা, ওয়ার্ড চুজিংটা ম্যাচিউরড হওয়া দরকার। অর্থাৎ আমি বলেছি যে শব্দ চয়নটা সঠিক হয় নাই। এখন কোনো বড় রাজনৈতিক দল আপনার প্রশ্ন মোতাবেক এনসিপিকে ফলো করে এই প্রসঙ্গটা আনবে কিনা এবং এটা নিয়ে সংকট সৃষ্টি হবে কিনা, এটা আপনি জানতে চাচ্ছেন। আমি মনে করি যে শব্দ চয়নগুলো ঠিক না এবং বড় বড় রাজনৈতিক দলগুলা সেফ এক্সিট নিয়ে আলোচনা করার সুযোগ নাই। সেফ এক্সিট আবার কি? অন্তর্বর্তী সরকার যদি কোনো কিছু ভুল করে, ওখানকার উপদেষ্টারা যদি কোনো পাপ করে, দুর্নীতি করে, তার তো বিচার হতে হবে দেশে। তো তাহলে তো এখানে সেফ এক্সিটের কোনো কিছু নাই। এটা নিয়ে সংকট হওয়ারও কিছু আছে বলে আমি মনে করি না। আমি বরং সংকটটা হতে পারে বলে মনে করি যদি সেফ এন্ট্রি হয়, নট এক্সিট। পাশের দেশে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা বসে আছে, কলকাতায় অফিস উদ্বোধন করা হয়েছে, দিল্লি থেকে দল পরিচালনা করা হচ্ছে, আমি আসলে সেফ এক্সিট নিয়ে চিন্তিত না। এটা আমার ধারণা আমার ভাই অতি উত্তেজনায় কিছু একটা বলে ফেলেছে, ভুল হলে বিচার হবে। এক্সিট কেন হতে হবে? মৃত্যু কেন হতে হবে? তো আমি চিন্তিত আসলে সেফ এন্ট্রি নিয়ে। যেভাবে করে চারপাশে ষড়যন্ত্র হচ্ছে, আপনি পাহাড়ের ষড়যন্ত্র দেখেছেন, আপনি নর্থ সাউথে যে কুরআন অবমাননার ষড়যন্ত্র দেখেছেন, হিন্দু মন্দিরগুলায় অসুরের মুখের মধ্যে বাংলাদেশে ইসলামিক দাড়ি বসানো হয়েছে, আর ভারতে অসুরের মুখে প্রফেসর মোহাম্মদ ইউনূসের চেহারা বসানো হয়েছে। এগুলো মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার সাথে এক একটা কানেক্টেড। কারণ ভারতীয় চাইছে অস্থিরতা সৃষ্টি করে শেখ হাসিনা সেফ এন্ট্রি করানোর জন্য। আমাদের ওইটা নিয়ে বরং একত্রিত হয়ে একসাথে পথ চলা উচিত, যাতে ওই এন্ট্রিটা আটকানো যায়। অনেক অনেক ধন্যবাদ। আমরা ফিরবো, আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। তার সঙ্গে আছে গণভোট, তার সঙ্গে আছে এনসিপির শাপলা প্রতীক আসলে তারা পাচ্ছে কি পাচ্ছে না, এছাড়াও আরো রাজনীতির অনেক খুঁটিনাটি রয়েছে, কিন্তু বাকি সব আলোচনা হবে বিরতির পর। ফিরছে একটু পর। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24, চলছে বন্ধুমত ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমরা ছিলাম আমাদের আলোচনায়। আমি একটু আমাদের আলোচক ইমতিয়াজ আহমেদ আপনার কাছে আসতে চাই। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে একটা মন্তব্য করেছেন যে
হয় শাপলা প্রতীক দিতে হবে, না হলে ধানের শীষ বাদ দিতে হবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? নিজেরা কোনো প্রতীক না পেয়ে সাথে সাথে অন্য আরেকজনের প্রতীক বাদ দেওয়ার যে দাবি জানানো, এটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি শুরুতে বলেছিলাম যে ওরা তো মানে ছাত্রদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল, যদিও সেখানে মানে আপামর ছাত্র জনতার অংশগ্রহণ ছিল, তার মধ্যে থেকে আমরা ধরে নিই যে একটা অংশ এখন তারা রাজনীতি এসেছে এবং এটা তাদের নতুন করে পথ চলা। তাদের এখনো নিবন্ধন হয়নি বা সেইভাবে সারা দেশে ভিত গড়ে ওঠেনি। তো এখন তারা যদি এরকম অনড় অবস্থানে যায়, মানে এতটা অনমনীয়তা প্রদর্শন করে একটা প্রতীকের বিষয়ে, এবং সব জায়গায় যদি একটা জোর জবরদস্তির ইয়েটা করে, তাহলে মানুষ যেটা মানে যেই অভিযোগটা তাদেরকে দেয় বা কিংস পার্টি ইত্যাদি এই ধরনের কিছু বলতে চায়, মানে বা উপদেষ্টা পর্ষদেও তাদের প্রতিনিধি আছে, অথবা তারা যেটা বলে বা সরকারও তাদেরকে এন্ডোর্স করে যে হ্যাঁ এরাই আমাদেরকে বসিয়েছে, তো এটাকে অপব্যবহার করার আসলে কোনো সুযোগ নাই। কারণ রাজনীতিতে আসতে হলে এখানে একটা ফেয়ার কম্পিটিশনে আসতে হবে। তো একটা ফেয়ার কম্পিটিশন এবং তৈরি করার জন্য যেটা লাগবে লেভেল প্লেইং ফিল্ড, যেটা সব রাজনৈতিক দলই বলে। আমি রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়ে কথা বলছিলাম, যেমন আজকে আলোচনার আগে ভাইয়ের সাথে কথা বলছিলাম যে জাগপার নিবন্ধন বাতিল হয়েছে, আবার সেটা নিয়ে এখন মামলা হয়েছে এবং প্রক্রিয়াধীন আছে। তো একটা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার আগে তাদের এভাবে করে মানে এই অবস্থানটা দেখানো, এটা জাতির কাছে আমার মনে হয় একটা খারাপ বার্তা যাচ্ছে যে এই রাজনৈতিক দল সবসময় এরকম একটা অবস্থানে থাকবে। কারণ রাজনীতিতে আসলে জোর জবরদস্তি না, আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি, জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আমরা রাজনীতি করি। তো সেই ক্ষেত্রে প্রতীক নিয়ে নিশ্চয়ই এত বাড়াবাড়ি করা ঠিক না। ধন্যবাদ। রাশেদ প্রধান, আপনার কাছে আসি। শাপলা প্রতীকের ক্ষেত্রে আসলে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে নির্বাচন কমিশন তাদেরকে কোনো আইনি বা সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা আছে এরকম কোনো কিছু দেখাতে পারেনি। সেই দাবিতেই তারা দাবি করেছে যে শাপলা প্রতীক দিতেই হবে, না হলে আসলে ধানের শীষ বাদ দিতে হবে। এটি আসলে কতটা বাস্তবসম্মত? না, দেখুন, যদি এক লাইনে শেষ করতে হয় তাহলে বলতে হবে এটা মোটেও বাস্তবসম্মত নয়, এবং যেটা বলছি শব্দ চয়নে আসলে সাবধানতা অবলম্বন করা উচিত যারা জাতি এবং দেশ জাতি জনগণের সামনে তাদেরকে উদ্দেশ্য করে কথা বলে। আমি রাজনীতিক অঙ্গনে আছি দেখে আমি ওনার কথার অর্থটা বুঝতে পেরেছি। জনগণ বুঝতে পারবে না, জনগণ দেখবে একটা উগ্র মন্তব্য আসছে। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে নির্বাচন কমিশন থেকে যখন বলা হয়েছে যে আগে একটি দল চেয়েছিল তারা মামলা করতে পারে, তারা মাহমুদুর রহমান মান্নার সাথে দেখা করে নিশ্চিত করেছে যে মামলা আসবে না, একটা বাধা গেল। দ্বিতীয় আরেকটা পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে এই শাপলা হচ্ছে জাতীয় প্রতীক। এই জায়গাটা বুঝতে হবে, জাতীয় প্রতীক শাপলা নয়, পানিতে ভাসমান শাপলা, দুই পাশে ধানের শীষ, উপরে আছে পাট, 3টা পাটের, মাঝখানে আছে 4টা তারা। তো মূল গল্পটা হচ্ছে এই সবগুলা এলিমেন্ট মিলে আমাদের জাতীয় প্রতীক। তো ধানের শীষ তো বিএনপি ব্যবহার করে, তারা ধানের শীষের সাথে এটাও বলতে পারতো, পয়েন্টটা সুন্দর করে উপস্থাপন করতে পারতো, তারাও কিন্তু প্রতীক হিসাবে আছে স্টার, জেএসডির প্রতীক। তার মানে পাট এবং শাপলা এই দুইটা নাই। আমি যেটা বুঝেছি তাদের কথায়, তারা যেটা বলতে চেয়েছে যে যেই জাতীয় প্রতীকের পয়েন্টটা আপনারা বলছেন সেইটার একটা অংশ তো অলরেডি বিএনপির আছে, তাহলে আরেকটা অংশ হলে কি সমস্যা, এটা হচ্ছে উপস্থাপনার ব্যাপার। সেখানে যদি এই উগ্রতাটা আসে যে এটা না হলে ওটা বাদ, মানে আমি না পেলে তোমাকেও দিব না, এই জাতীয় রাজনীতির জন্য তো এত মানুষ রক্ত দেয়নি। আমরা সুন্দর রাজনীতি চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আজল বাড়ি হেলাল, আপনার কাছে মন্তব্য শুনতে চাই। আমার মন্তব্য হলো যে এনসিপিকে আমি ভাবছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক সত্তা হিসাবে গড়ে তুলবে। ফ্যাসিবাদের পলায়নের ফলে বাংলাদেশে যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছিল, শূন্যতা, এই শূন্যতা আমাদের এই ছাত্র ভাইরা তৈরি করবে। কারণ একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া, কতগুলো শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশ কোনো দেশের গণতন্ত্র আসলে শক্তিশালী হয় না। আমি ভেবেছিলাম এই যে ফাঁকা জায়গাটা এনসিপি পূরণ করতে পারবে, কিন্তু এনসিপিকে আমি দেখলাম ওরা আরেকটি দলের ভাবশিষ্যে পরিণত হচ্ছে। কারণ কি জানেন? দেখেন, তারা আসলে চাইলে বলতে পারে, কারণ তারা চেয়েছিল তখন কিন্তু বিএনপি সর্বপ্রথম বলেছিল যে
এই প্রতীকটি নেওয়া যাবে আমি না। এই যে কথাটুকু বললাম এইটুকু তো বুঝছেন যে এনসিপি ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠতে পারেনি, আর একজনের ভাব শীর্ষে পরিণত হয়েছে। এই কথা বলার পেছনে লজিকটা হলো আমার, দেখেন তারা শাপলা পাবে কি পাবে না এটা তাদের সাথে সরকার এবং নির্বাচন কমিশন, বিএনপি তো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি, করেছে যে তাকে দিও না, তাকে দেওয়া যাবে না, কোন না, কারণে কিন্তু- বিএনপি কিছু বলেছে? কিন্তু- এবার শোন, আমার কথাগুলো শেষ করি, আমার কথা কিন্তু শেষ করি। বিএনপি কিন্তু বলেছে যে আসলে এটি জাতীয় প্রতীক, এটি নেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, এরকম 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 কিন্তু মন্তব্য বিএনপির পক্ষ থেকে এসেছে। আমি বলি, এবং আমার তারা কথাটা মনে শেষ- করছে যে শুধুমাত্র বিএনপির কারণেই নির্বাচন কমিশন এখন আচ্ছা ভাই, তাদেরকে শাপলা প্রতীক দিতে চায় না। আচ্ছা, আপনি আর কোনো প্রশ্ন করবেন? জি, আপনি বলেন। হ্যাঁ, আমি তো বলছি যে বিএনপি বিচ্ছিন্নভাবে কোনো নেতা বলতে পারে, মানে ডেমোক্রেসির বিউটি এখানেই। কিন্তু এটা বিএনপি রাজনৈতিক দল হিসাবে আনুষ্ঠানিকভাবে এই শাপলা নিয়ে কোনো মন্তব্য করেনি এখনো, যে তাকে দেওয়া যাবে না দেওয়া। বিএনপির কোনো নেতা কিছু বলতে পারে, আনুষ্ঠানিকভাবে বলেনি। এখন আমার বক্তব্য যে ওরা কেন ভাবশিষ্য হলো, দেখেন ওরা সোনালিয়া ধানের শীষকে বাদ দিতে হবে কেন? এই যে দাঁড়িপাল্লা প্রতীকটা যে আমাদের হাইকোর্টের সামনে, এটা যে আমাদের ন্যায় বিচার, ওই প্রতীকটা বাতিল হবে এটা কিন্তু বলে না, দেখছেন? আমার প্রশ্নটা কিন্তু এইখানে ছিল, কিন্তু আপনি আমাকে যেতে বাধা দিলেন বলে আমার দেরি করে বলতে হলো। অনেকগুলো কথা বলে ফেললেন। বিএনপি হতে শাপলা দিক না ভাসমান শাপলা দিক না পুরো বাংলাদেশের মানচিত্র দিক, এটা বিএনপির হেডেক না। বিএনপির হেডেকটা হলো বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক। আর আমার বক্তব্য যে আপনি ধানের শীষের পরে আক্রমণ করছেন কেন? ধানের শীষকে আপনাকে ওই প্রতীকের ব্যাপারে কোনো কথা বলছে, আপনি কেন পার্লামেন্টের আমাদের হাইকোর্টের সামনে যে ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লা আছে, ওই দাঁড়িপাল্লাতে কোনো প্রশ্ন করছেন না? ওই যে বলেছেন না ভাবশিষ্যে পরিণত হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল না হয়ে। এইটা হলো বাংলাদেশের মূলত সমস্যা। এই রাজনৈতিক দুটি দল তারা এই এমন ইস্যু তুলে রাজনীতির একটা কলহল লাগিয়ে দিয়ে, রাজনীতির একটা আনসার্টেন পরিবেশ তৈরি করে দিয়ে, নির্বাচনকে পিছিয়ে দিয়ে তাদের শক্তি সঞ্চয় করা, আর এর ফলে যে সন্তানটি প্রসব হবে, যেটা আমার ভাই বলেছে যে সেফ এন্ট্রি হবে না তার, এটা আপনি আমার রাজনৈতিক অভিজ্ঞতা, উনি বলছেন এটা ভালো। ওই শেখ হাসিনা কিন্তু বলেছে যে ইউনূসের আন্ডারে, ডক্টর ইউনূসের আন্ডারে কোনো জাতীয় নির্বাচন হবে না, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে। তাহলে এখন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যারা এই সমস্ত কথা বলছে, নির্বাচন পিছনের কথা বলছে, তাই তাদের কথা এবং হাসিনার যে সেফ এন্ট্রি একই রকম তো হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে না? সেজন্য আমরা বলছি যে আপনারা কি বুঝে বলছেন এই কথাগুলো, যে অনিশ্চয়তা তৈরি করছেন দেশে, এটা কি আপনারা বুঝে বলছেন না বুঝে বলছেন? যে হঠাৎ করে দেখি আওয়ামী লীগের ঝটিকা মিছিল, তারপর আরেকটা জিনিস দেখবেন যে এই সমস্ত তর্ক বিতর্কের ফলে আওয়ামী লীগের কিন্তু বাংলাদেশে এই ফ্যাসিস্টদের একটা ভোট আছে। এই আওয়ামী লীগের এই ভোট ব্যাংকটা একটা রাজনৈতিক ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে। কে আগে নিতে পারে এই ভোটটা, দেখবেন আওয়ামী লীগ এই ভোটটা কে আগে নিতে পারে, এই জন্য বিভিন্ন রকম নানান রকম বয়ান তৈরি করছে টেলিভিশনের সামনে। আর প্রান্তিক পর্যায়ে দেখবেন যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা এতদিন বাড়ি ছেড়ে ঘর ছেড়ে দূরে ছিল, যেহেতু অপকর্ম করছে, তারা কিন্তু আবার বিভিন্ন রাজনৈতিক দলের হাত ধরে তাদের এই যে ফর্ম ফিল আপ করছে, তাদের কর্মী সংগ্রহ অভিযান শুরু হয়ে গেছে আওয়ামী লীগের, ওই ভোটটা তাদের দরকার। সেজন্য আমি বলছি যে মুখে যে কথা বলছেন আপনার টেলিভিশনের সামনে, প্রান্তিক পর্যায়ে তা করছেন না। এই প্রতীক এই জটিলতা নির্বাচন কমিশন এবং সরকারকেই আপনার নির্ধারণ করতে হবে। এইটা আপনি যদি ধানের শীষের কথা বলেন, চ্যালেঞ্জ করেন, তখন আমাদের মনে প্রশ্ন জাগে আপনি কার ভাব শিষ্য? আপনি কেন দাঁড়িপাল্লাও তো জাতীয় প্রতীকের একটা অংশ, দাঁড়িপাল্লার কথা বলেন না? অতএব কে কোথার থেকে কার ছদ্মবেশে রাজনীতি করে বাংলাদেশকে আবারও পিছনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন, এটা হলো আমার প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ। আমাদের যে আলোচনা তর্ক বিতর্ক সেটি কিন্তু চলতেই থাকবে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, দেখছি নিউজ 24, চলছে মধ্যমত ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমরা আছি আমাদের আলোচনায়। আমি একটু রাশিদ প্রধান আপনাকে দিয়ে শুরু করতে চাই। যাক পাকি সংবিধান সংস্কার পরিষদের পক্ষে আগামী সংসদ যে সংবিধান সংস্কার পরিষদ হতে পারে এরকম একটা প্রস্তাবনা আছে ঐকমত্য কমিশনের। সংবিধান সংস্কারের প্রশ্ন যদি আপনি করেন, তাহলে আমরা আমাদের দল থেকে সর্বপ্রথম যে দাবি করেছিলাম সেটা হচ্ছে ৭২-এর এই শেখ মুজিবীয় এবং ভারতীয় সংবিধান যেটা, এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন করে সংবিধান করতে হবে। এটা আমাদের প্রথম দাবি ছিল।
তো পরবর্তীতে আমরা যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় দল বিএনপি সহ অনেকেই এই জায়গাটাতে একমত হতে পারলো না। এবং যেহেতু আমরা ক্ষুদ্র দল, ছোট দল, উদ্ধত কথাবার্তাও বলি না, আলোচনাতেও থাকি না, সুস্থ ধারার রাজনীতি করতে চাই, তো এটা নিয়ে আসলে আর ওই আন্দোলন সংগ্রাম করার সুযোগটা হয়ে ওঠেনি। বাট যদি জাকপার নীতিটা জানতে চান, আমরা এখনও বলবো যে ওই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে শেখ হাসিনার যদি পতন হয় তাহলে সর্বপ্রথম ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সেই জায়গাটার থেকে কিন্তু বর্তমান বিএনপি সরে এসেছে। এটা আমার কাছে খারাপ লাগে, দুঃখ লাগে। তো এখন সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা আছে কিনা? অবশ্যই আছে। যেহেতু নতুন করে করা গেল না, অতএব সংস্কার তো করতেই হবে। এই যে এতদিন ধরে ঐক্যমত্য কমিশনে যে বৈঠকগুলো চলছে সকাল থেকে রাত পর্যন্ত, এটা মূল কারণটা কি? যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার সৃষ্টি না হয়, ফ্যাসিবাদের জন্ম না হয়। তো এই কারণেই তো এত বিলম্ব। প্রফেসর মোহাম্মদ ইউনূসও তো বিদেশে যেয়ে বলল যে এই কার্যক্রমগুলো করতে হচ্ছে থেকে নির্বাচন পিছাচ্ছে, বা এত সময় লাগলো নির্বাচন হতে, না হলে তো অল্প সময় দেওয়া যেত। তো এই যে এত অপেক্ষা, সেই অপেক্ষার মূল কারণই তো এই সংস্কারটা। এই সংস্কারই যদি না হয়, সাথে আপনার যদি বিচারটা যদি না হয়, তো তাহলে কি লাভ হলো? অবশ্যই পক্ষে। জি, ধন্যবাদ। আইজল বারী হেলাল, আপনার কাছে আসবো। বিএনপি কেন সংবিধান সংস্কার পরিষদের পক্ষপাতী নয়? আমি একটু বলি, আমার এই জাকপার ভাই যেটা বললেন যে আপনার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো 2011 সালে, তখন বেগম খালেদা যে একটা বক্তব্য দিছিল যে এই সংবিধান আওয়ামী লীগের সংবিধান হয়ে গেছে, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু নেই, তো ওইটা নেই, সেজন্য সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলেছেন। টোটাল ৭২ সংবিধান ছুঁড়ে ফেলবো তা কিন্তু বলিনি। যখন সংশোধনীটা এলো, পঞ্চদশ ফিফথ অ্যামেন্ডমেন্টটা যখন হলো, তখন আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দিল, একদলীয় ব্যবস্থা হলো, ওই প্রশ্নে তিনি বলেছেন। আর সংবিধান সংস্কার বলছেন, কিন্তু আমি দেখলাম এই পর্যন্ত 17 বার সংস্কার হয়েছে। পক্ষে নেই কেন বিএনপি? না, বলা হচ্ছে সংস্কার করা হয়েছে, বলা হচ্ছিল যে আগামীর সংসদ হবে, সংসদের প্রথম অধিবেশন হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, এবং পরবর্তীতে স্বাভাবিক আপনি কি আগামী সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে এই সংবিধানকে যে জিরো করে রিসেট বাটনে চাপ দিয়ে একদম নতুন করে লিখবেন, রিরাইট করবেন, তাই বলছেন? তাহলে কি সংস্কার করবেন? তো সেই কি সংস্কার করবেন? আমি কি সংস্কার করবেন তাহলে জুলাই সনদে আমরা লিখছি, তাই না, যে এই জিনিসগুলো সংস্কার করতে হবে। যেমন 17টা সংস্কার হয়েছে, এবার 18তম হবে, 19তম হবে, 20তম হবে, একবার সংস্কার হলে একটা নতুন সংবিধান হয়। অর্থাৎ সংস্কারের পক্ষে নেই বিএনপি, এটা তো অপপ্রচার। আপনি দেখেন, আমরা আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে প্রধানমন্ত্রী সরকারে কি আনলাম না, এটা কি একটা বড় মৌলিক সংস্কার না? এটা একটা। তারপরে যে আপনার যে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা যে সংবিধানে ধর্ম নিরপেক্ষতার জায়গায় মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি বিশ্বাস, বাঙালি জাতীয়তাবাদের জায়গা, বাংলাদেশি জাতি, এইসব আমরা সংস্কার করেছি না প্রয়োজনে? এখনো আমরা সংস্কার করছি, সংস্কারের প্রস্তাব আমাদের তো নির্বাচন প্রথম অধিবেশনেই আসলে এই সংস্কারের পক্ষে নয়, আসলে স্টেপ বাই স্টেপ সংস্কারের প্রথম অধিবেশনের পক্ষে নেই। প্রথম অধিবেশন তার একদিন হয় না, প্রথম অধিবেশন 4 মাস ব্যাপী হতে পারে, প্রথম অধিবেশন বা 4 দিন ব্যাপী হতে পারে, তাই না? প্রথম অধিবেশনের ডিউরেশনটা কতদিন? আলোচনা হতেই পারে, আলোচনা করেন। আমাদের তো সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে যে সংস্কার কি 84টা সংস্কার প্রস্তাব আছে না এই যে জুলাই সনদে, সেগুলো আলোচনা হবে, ওইগুলো তো আলোচনা হবেই। অর্থাৎ এই যে সংস্কার প্রথম দিন হবে না, কবে হবে, রাত 12টায় হবে না রাত 4টে হবে, ফালতু মানে আমার কাছে একটা এই কথাগুলো আমার কাছে মানে এক্সাজারেশন মনে হয়, যে একটা কেন এই কথাগুলো বলা হচ্ছে। প্রথম আলোচনাতে হতেই পারে যে জুলাই সনদে 15টা 84টা প্রস্তাব, সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে, আলোচনা চলতে থাকবে। আমরা বলছি 2 বছরের মধ্যে এইগুলো বাস্তবায়ন করা হবে। জি, ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ সজল, আপনার কাছে আসি। জামাত ইসলাম বলছে যে জামাত ইসলাম এবং এনসিপি তারা বলছে যে সংবিধান সংস্কার পরিষদ সংসদের আগামী
যে নির্বাচিত সংসদ হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবেন তারা প্রথম অধিবেশন থেকেই এই সংবিধান সংস্কার পরিষদ সেটি গঠন করবেন এবং এটি তাদের একটা স্পেশাল পাওয়ারের কথা বলা হচ্ছে বা বিশেষ ক্ষমতার কথা বলা হচ্ছে, সেটির একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং জামাত ইসলাম এবং এনসিপি দুজনেই তাদের পক্ষে আছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আচ্ছা, এখানে মানে প্রথমে গণভোট এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে এই পাওয়ারটা দেওয়ার কথা, এটা এনসিপি শুরু থেকে বলে আসছে। এখন জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই এটা দাবি করছে যে এরকম যে গণভোটের মাধ্যমেই আগামী সংসদকে এই অথরাইজেশন দেয়া যে তাদের যেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে। ওরা বলেছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে নতুন সংবিধান প্রণয়নের ক্ষমতা, কিন্তু জাতীয় মানে ঐক্যমত্য কমিশন থেকে বলা হয়েছে যে তারা প্রস্তাব করবেন কনস্টিটিউয়েন্ট রিফর্ম, মানে একটা পাওয়ার বা অ্যাসেম্বলি এরকম একটা হবে, অর্থাৎ একই সাথে সংসদ তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে এবং সংবিধান সংস্কারের কাজও করবে। এই সংস্কারটা জরুরি, কারণ হলো যেহেতু ঐক্যমত্য কমিশনের যে সংস্কারের প্রস্তাবনা সুপারিশ, সেখানে সংবিধানের অনেক মৌলিক বিষয় পরিবর্তনের বিষয় আছে, যেটা করার জন্য এটা দরকার। কিন্তু প্রশ্ন হলো যে আজিল ভাই হেলাল ভাই যেটা বলেছেন যে এটা স্বাভাবিক সংবিধান সংশোধনের প্রক্রিয়ার মাধ্যমে করা যায় এবং এটা অতীত হয়েছে, এখন হবে, কিন্তু এখানে একটু জটিলতা আছে। মানে আইনের শিক্ষার্থী হিসেবে আমাদের বলতে হয় সেটা হলো সংবিধানের সব বিধান কিন্তু সংসদ পরিবর্তন করতে পারে না। প্রথমত সংসদের 2/3 সদস্যের ভোট লাগে, তারপরেও কিন্তু তারা সংবিধানের সবকিছু পরিবর্তন করতে পারে না। এটা কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সে আমরা এটাকে বেসিক স্ট্রাকচার বলি, মানে কিছু মৌলিক স্তম্ভ আছে যেগুলো বাইরে যাওয়া যায় না। সেটা যাওয়ার জন্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবে বা কনস্টিটিউশন মানে রিফর্ম একটা অথরাইজেশন লাগবে। তো সেটার জন্য এটা বলা হচ্ছে যে এই অথরিটিটা ইন এডিশন টু অর্ডিনারি পার্লামেন্টারি ফাংশন সেটা লাগবে। জামাত ইসলাম বিষয়টাকে চাইছে, হ্যাঁ, এবং এটা জরুরি কারণ ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে একদম হ্যাঁ নাতে উত্তর নিতে চাই। 15 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর হতে যাচ্ছে, আপনি কি মনে করেন সকল দল স্বাক্ষর করবে? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে অ্যাটলিস্ট যারা রাজনীতিতে আলোচনায় অংশগ্রহণ করেছে 30টি দল, এবং আমার মনে হয় নতুন করে আরো অনেকেই হয়তো সেখানে যাবে। অনেক ধন্যবাদ। হেলাল ভাই, একটু আপনার কাছে জানতে চাই যে সকল দল কি স্বাক্ষর করবে, আপনি আশা করেন? অবশ্যই আশা করি, যেহেতু ওরা যে রাজনৈতিক অনিশ্চয়তার যে ঢেউ তারা তুলতে চেয়েছিল, সেই ঢেউ যেহেতু ঢেউ অলরেডি তুলেছে, সুতরাং আলটিমেটলি স্বাক্ষর তারা করবে। ধন্যবাদ। রাশেদ প্রধান, দেশ এবং দেশের জনগণের স্বার্থে প্রত্যেকটা দলের এখানে স্বাক্ষর করা উচিত এবং আমি বিশ্বাস করি সবাই স্বাক্ষর করবে। অনেক অনেক ধন্যবাদ। আমরাও সেটাই প্রত্যাশা করি। আসলে রাজনৈতিক সহনশীলতা, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং একজনের সঙ্গে আরেকজনের যে আসলে প্রতিযোগিতার চেয়ে ভ্রাতৃত্ব সৌহার্দ্যপূর্ণ আচরণ, সেটা আসলে জনগণ সবচেয়ে বেশি প্রত্যাশা করে। আজকের মতো শেষ করছি এখানে। প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আজকের মতো এখানে শেষ। শুভরাত্রি।